নতুন করে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে কি বার্তা দিচ্ছে? আজকে অন্তত ২ টি ঘটনা থেকে এই প্রশ্নটি সামনে আসছে। একটি হলো খুলনাতে বিএনপির তারুণ্যের সমাবেশে, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ এই সরকারের সমালোচনা করে যে সব বক্তব্য দিয়েছেন, সেখানে সরকারের বিরুদ্ধে বিএনপির একটি কঠোর অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। আরেকটি হলো ঢাকায় আ আদালতের রায়ে বিজয়ী ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য। ১ম এ খুলনার কথা বলি। আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন টেলিভিশনে কিংবা শুনেছেন অথবা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন যে খুলনাতে সালাউদ্দিন আহমেদ ডক্টর ইউনূসের সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং তিনি ২-৩ টি বিষয় খুবই স্পষ্ট করে বলেছেন যে, একটি হলো বলতে চেয়েছেন যে, এই সরকারের মধ্যে এনসিপির ২ জন উপদেষ্টা আছেন। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, আর না হলে ক্যাবিনেট থেকে বের করে দিতে হবে। তারা স্বভাবতই তার নাম না বললেও আমরা বুঝতে পারি। একজন হলেন তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম, আরেকজন হচ্ছেন এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই দুজন এনসিপির বলা হচ্ছে যে এরা নামে এনসিপির না, কিন্তু ইন প্র্যাকটিক্যালি তারা এনসিপির লোক। তারা সরকারের থেকে এনসিপিকে ফেভার করছে। এবং আরেকটি তো বলেছে যে সরকারের যিনি আ উপদেষ্টা আ সশস্ত্র বাহিনীর উপদেষ্টা যিনি হয়েছেন, জাতীয় আ নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার সম্পর্কে বলেছেন যে উনি বিদেশী নাগরিক। উনি বিদেশী নাগরিক। উনাকে কিভাবে এরকম একটি সেনসিটিভ পদে আপনারা নিয়োগ দিলেন? এবং তিনি যে রোহিঙ্গার তিনি যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ প্রশ্নে সাংবাদিকদের যে কথাটি বলেছেন যে, "আমরা যার সঙ্গে প্রয়োজন তার সাথে আলোচনা করব।" সেই আ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ এবং তার কিছু বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। এবং উনি সরকারকে জানিয়ে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইলেকশন দিতে হবে। এটির কোনো ব্যত্যয় হবে না, দিতেই হবে। এদিকে ঢাকায় ইশরাক হোসেন যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে একটি গুরুতর কথা উনি বলেছেন। যে এই সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করা শুরু করেছে। এই যদি এখনকার চেহারা হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু হওয়া কঠিন। দেখেন সরি। আমি গত পরশুদিন একটি ভিডিও বানিয়েছিলাম যে গণ-অভ্যুত্থানের শক্তিগুলো কিভাবে ভেঙে খান হয়ে যাচ্ছে। যেখানে গণ-অভ্যুত্থানের শক্তি এক এবং ঐক্যবদ্ধ থাকার কথা ছিল। সেখানে দেখেন আগামী জাতীয় নির্বাচন এবং ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ আর ক্ষমতায় থাকার জন্য আমি জানি না কোথায় আমরা যাচ্ছি। সেই পুরনো চিত্র, পুরনো বাংলাদেশ। তাহলে এই সব পুরনো কথাই তো আমরা আবার শুনছি। আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের বিরুদ্ধে যে ভাষায় কথা বলত, যে ভাষায় অভিযোগ করত, ঠিক তেমনি সেই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আমরা এখন শুনতে পাচ্ছি। তাহলে ২৪ এর গণঅভ্যুত্থানের পরে আমরা কি বাংলাদেশ পেলাম? কোন বাংলাদেশ আমরা চেয়েছিলাম? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? কক্ষনো না। এতগুলো লোক জীবন দিয়ে দিল, হতাহত হলো, এত স্যাক্রিফাইস এই কিছু লোককে মোটাতাজাকরণ করার জন্য, কিছু লোকের খুশি, কিছু লোকের পদ-পদবি, কিছু লোক ভালো থাকার জন্য। এই সব কারণেই তো বাংলাদেশে এই গণঅভ্যুত্থান হয়নি। আফসোস। জানি না কোথায় যাবে, এই পরিস্থিতি কোথায় আমাদের নিয়ে যাবে।
দিন দিন প্রতিদিনই একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, অবিশ্বাস বাড়তেই আছে। ওদিন দেখলাম যে জামাত আর বিএনপি সংঘর্ষ হয়েছে পাবনায়, তুমুল সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে কথা বলছে। আমার কথা হলো রাজনীতিতে রাজনৈতিকভাবে একে অপরের আদর্শগত ব্যত্যয় থাকবে, আদর্শগত বিভেদ থাকবে, জাতীয় স্বার্থে এখন ২৪শে গণ অভ্যুত্থানের পরে গোটা বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে যেভাবে আঁকড়ে ধরার কথা ছিল, একে অপরের সঙ্গে জোটবদ্ধ হওয়ার, জড়ো হয়ে বসার কথা ছিল, তা তো আমরা দেখছি না। বরং ক্ষমতার ওই সেই হালুয়া রুটি, ওই সেই ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি, আবার ক্ষমতায় যাওয়ার জন্য কে কাকে ল্যাং মেরে, কে কার বিরুদ্ধে সত্য মিথ্যা বানিয়ে যা মন চাই বলবে, দ্রুত দরকার ক্ষমতায় যাওয়া। আফসোস, এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি। কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে? যাই হোক, দিন দিন সবার মধ্যে হতাশা বাড়তেছে। মানুষ এখন নিজেকে আর বিশ্বাস করতে পারছে না। তো এখান থেকে আমাদের শিক্ষার আছে। এখনো সময় আছে আমি মনে করি। এখনো সুযোগ আছে আমি মনে করি। সময় এবং সুযোগ হারিয়ে যায়নি। আমি মনে করি সবাই যদি দেশটাকে ভালোবাসেন, ক্ষমতাটাকে ভালো না বেশি দেশটাকে ভালোবাসেন এবং এই ২-৫ বছরের জন্য না, আমি আগামী ৫ বছর ১০ বছর ক্ষমতায় থাকবো, আমি ভোগ বিলাস করব, টাকা পয়সা বানাবো। এইটা না করে যদি মনে করেন যে আগামী ৫০ বছর, ১ বছর আমার বাংলাদেশ, আমার জন্মভূমি কিভাবে ভালো থাকবে, তার জন্য একটি দীর্ঘমেয়াদী কি সংস্কার করা দরকার? কি করলে, কি ব্যবস্থা নিলে আমার দেশের মানুষ অভাবে থাকবে না, বেকার থাকবে না এবং আমরা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাব। আমাদেরকে সামরিকভাবেও কিন্তু এখন শক্তিশালী হতে হবে। ভূ-রাজনৈতিক যে পরিস্থিতি, নানান কারণে বাংলাদেশের এখন সামরিক শক্তি বৃদ্ধি করার সময়ের দাবি। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের আর এইভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি না করে, ক্ষমতার জন্য এইভাবে একে অপরের বিরুদ্ধে মাঠে না নেমে, আসেন সবাই মিলে আমরা একসাথে বসি। যেকোনো জাতীয় সমস্যার ক্ষেত্রে একটি জাতীয়ভাবে বসেন, মিটিং করেন, করে দেশের মানুষের কল্যাণ হয়, সেই ধরনের একটি সিদ্ধান্ত সবাই মিলে নেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাংলাদেশটা যে সুন্দর পথে যাওয়ার কথা, বাংলাদেশের মানুষ সুন্দর একটি দেশ পাবার জন্য যেই আত্মত্যাগ করেছে, যে বিসর্জন দিয়েছে, বিশেষ করে গত ১৫ বছরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, কষ্ট করেছে, জুলুম, নির্যাতন, অন্যায়, নিপীড়ন সহ্য করেছে, তার প্রতিদান হিসাবে রাজনৈতিক দলের উচিত হবে, রাজনৈতিক দলগুলোর উচিত হবে, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের উচিত হবে একটি সুন্দর বাংলাদেশের, একটি সুন্দর দেশ গঠনের শপথ নেওয়া এবং সেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা। আসেন আমরা আমাদের মধ্যে সব বিভেদ ভুলে যাই, দেশের স্বার্থে আমরা এক কাতারবদ্ধ হই এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যা করার সেটি আমরা করি। একই সঙ্গে আমরা একটি সার্থক, সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথে আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।